শুরু করছি আজকে নতুন আরেকটি গল্প। আপনাদের মন ছুঁয়ে যাবে। নিঠুর মনোহর, শুনতে থাকুন। প্রথম পর্ব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না অনু। সমবয়সী প্রেম আমার পরিবার মানবে না। আমি তাদেরকে তোমার কথা জানিয়েছিলাম। তুমি তো জানো আমার বাবাকে। ওনার সিদ্ধান্তের ওপর আমি কথা বলতে পারবো না। এমনকি পরিবারের কেউই পারে না। আমার পরিবার বিবাহের ক্ষেত্রে ছেলের তুলনায় মেয়ে অন্ততপক্ষে 5 বছর ছোট হবে, এই নিয়মটাই মেনে চলে। তাতে সম্পর্কে নাকি একটা ব্যালেন্স তৈরি হয়। তুমি আমার 1 বছরের জুনিয়র, সেম এজ প্রায়। প্লিজ অনু, আমাকে ভুল বোঝো না। আমি সত্যিই অসহায়। অনামিকা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, যেন বাতাসও থমকে গেছে চারপাশে। তার চোখে কোনো অশ্রু নেই, বরং সেই দৃষ্টিতে একরাশ নিঃশব্দ বিস্ময়। তারপর সে ধীরে, অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, তুমি অসহায়, তাই তো। অথচ আমি ভেবেছিলাম ভালোবাসা মানুষকে সাহস দেয়। ভুল ভেবেছিলাম বুঝি। তোমার বাবার সিদ্ধান্ত চূড়ান্ত, সে আমি জানি। কিন্তু তুমি যদি ভালোবাসতে, তবে বাবার চোখে চোখ রেখে একবার অন্তত বলতে পারতে, বাবা, অনু আমার জীবন। তুমি পারোনি। পারোনি। আমি দোষ দিই না তোমাকে। সবাই পারে না। কিছু মানুষ ভালোবাসে মনের ভেতরে, কিন্তু সমাজের কাছে মাথা নত করেই বাঁচে। তুমি বলেছ তোমার পরিবার সমবয়সী প্রেম মেনে নেবে না। তাহলে গত 6 বছর এটা কেন মনে হয়নি তোমার? আমি বুঝতে পারি, সমাজের চোখে বয়স অনেক বড় ব্যাপার। কিন্তু ভালোবাসার চোখে কি সেটা সত্যি এত বড়? নাকি তোমার ভালোবাসাই ছিল বয়সের সীমারেখার ভেতরে বাঁধা? তুমি বলছো যাতে তোমাকে ভুল না বুঝি। আচ্ছা, তোমার বিবেকবোধ কি বলে? তুমি সঠিক, একাংশ ভুল নও। আমি তোমাকে কোনোদিনই ভুল বুঝিনি। আমি তো শুধু এটুকুই ভেবেছিলাম যে তুমি যেই হাতে আমার হাত ধরেছিলে, সেই হাতটি একদিন আমাকে সমাজের ভিড় থেকে টেনে নিজের করে নিবে। ভুলটা আমারই ছিল। শোনো, ভালোবাসা যদি এতটা দুর্বল হয়, তবে তার নাম ভালোবাসা নয়, তার নাম মোহ। আমি হয়তো তোমার মোহ ছিলাম, ভালোবাসা নয়। এতটুকু বলেই লম্বা শ্বাস নেয় অনামিকা, দীর্ঘশ্বাসে নিঃশ্বাস ছাড়ে সময় নিয়ে। অতঃপর বলে, তবুও তুমি ভালো থেকো। তোমার সুখ কামনা করতে আমার কষ্টই হবে। কারণ কি জানো, নিজে অসুখে জর্জরিত হয়ে অন্যের সুখ কামনা করার মতো উদারমনা বোধহয় নই আমি। তবে তোমার মঙ্গলের জন্য আমি প্রার্থনা করব। কিন্তু মনে রেখো, কোনো এক সন্ধ্যায় মলিন আলোয় বসে যখন নিজের ভালোবাসাকে খুঁজে ফিরবে, তখন হয়তো অনুর মুখটাই মনে পড়বে। সেদিন বুঝবে যে মেয়েটাকে তুমি রেখে এলে, সে ছিল তোমার সবচেয়ে আপন। আই উইশ আজকের এই দিনটার জন্য কখনো তোমার আফসোস করতে হয়। দীর্ঘ 6 বছরের প্রেম ভেঙে গেল। কত অনুরাগ, কত স্বপ্ন, কত শত প্রতীক্ষা, সবই যেন ব্যর্থ হয়ে গেল একটি মাত্র মুহূর্তে। অনামিকার জীবনে সেই মুহূর্তটি নেমে এলো যেন বাজ পড়ার মতো। যখন বিয়ের প্রসঙ্গটি উঠল, তখনই স্পষ্ট হয়ে উঠল প্রেমিক পুরুষটির আসল মুখ। যে মানুষটিকে হৃদয়ে উজাড় করে ভালোবেসেছিল, যার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, সেই মানুষটি অকুস্থলে পালিয়ে গেল। অপ্রত্যাশিত সেই প্রত্যাখ্যানে অনামিকা কষ্ট পেল না, বরং অবাক হলো। হ্যাঁ, ঠিক সেই অর্থে কষ্ট নয়, বরং এমন বিস্ময় নিয়ে স্তব্ধ হয়ে রইল, যেন সমস্ত অনুভূতির অতীত। লোক কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। অনামিকার ক্ষেত্রে যেন সেটাই ঘটল। চোখে জল এলো না, বুক ফেটে কান্নার এলো না, শুধু এক গভীর অবিশ্বাস আর বিস্ময় তাকে ভাসিয়ে নিয়ে গেল নীরবতার স্রোতে। নিজেকেই ধিক্কার দিতে লাগলো বারবার। এমন এক কাপুরুষ, এমন এক পরকেন্দ্রিক মানুষকে সে কি করে আপন করে নিয়েছিল, যার হৃদয়ে পুরুষোচিত দৃঢ়তা নেই, যাকে ভালোবেসে সে ভাবত এ তার পরম প্রাপ্তি, সেই আজ তার জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল। হায় মূর্খ অনামিকা, প্রেম তো করেছিলে, কিন্তু বোঝনি প্রেমের পাত্রটির হৃদয় ছিল শূন্য, মনুষ্যত্বহীন। প্রেমে পরাজয়ের পর জীবন থেমে থাকেনি অনামিকার। হৃদয় বেদনা ধ্বংসস্তূপে দাঁড়িয়েও সময় চলেছে আপন গতিতে। বাড়িতে যখন বিয়ের কথা উঠল, অনামিকা তাতে সায় দিল
অবলীলায়, নিঃশব্দে, নির্বিবাদে। না কোনরূপ বায়না নয়, না কোনো প্রশ্ন, না একটিবার সেই পাত্রটির মুখ দেখার কৌতূহল। বাবা মায়ের পছন্দের পাত্রটিকেই সে বররূপে গ্রহণ করল, যেন বহু পুরাতন ঋণ পরিশোধ করছে। আশ্চর্য ব্যাপার, এমন সহজে, এমন নিরাবেগে। যেদিন পাত্রপক্ষের সামনে বসতে হলো, চশমাটি খুলেই বসেছিল অনামিকা, যার চোখের পাওয়ার -5-এরও অধিক। তার কাছে পাত্রের মুখ অবিকল কুয়াশার চাদরে ঢাকা। দূরের বস্তু কেবল অস্পষ্ট রেখার মতো ধরা দেয়, আর সামনে বসে থাকা সেই পুরুষটি তখন তার কাছে শুধু এক পাটি ঝকঝকে দাঁত, একটি কপাল আর অচেনা অবয়ব। সবটাই ঝাপসা। হয়তো সে ইচ্ছা করেই চশমা পরেনি, দেখতে চায়নি। প্রকৃতপক্ষে জানতো যা দেখবে তা হৃদয়কে স্পর্শ করবে না। অদেখা সেই পুরুষটির নামেই পড়ল 3 বার কবুল। এই কবুল যেন আত্মসমর্পণের প্রতীক, না দেখা ভবিষ্যতের প্রতীক, এক নিঃশর্ত সম্মতির স্বরূপ। পাত্র নাকি একবার একান্তে কথা বলতে চেয়েছিল, কিন্তু অনামিকা তা ফিরিয়ে দিয়েছিল বিনীতভাবে। বাবা মায়ের পছন্দের সুপাত্র, তাই তার কাছে যথেষ্ট। সকলের মুখে গুঞ্জন শুনেছে পাত্র নাকি সুদর্শন, সুপুরুষ। এই অচেনা অজানা অদেখা মানুষটিকে জীবন সঙ্গী করে নিতে তার মনে কোনো সংশয় রইল না। বোধহয় হৃদয়ের যে অংশ একবার ভেঙে গিয়েছে, সেখানে নতুন করে প্রেম কোনো বাসা বাঁধে না। শুধু দায়িত্ববোধ, কর্তব্য আর আত্মসম্মানের ছায়ায় সে স্থাপন করে নতুন জীবন। আড়ম্বরপূর্ণ বিয়ের শেষে অনামিকা শ্বশুরবাড়িতে প্রবেশ করল নীরবে, নিঃশব্দে। লাল শাড়ির আঁচলটা কপালে টেনে সে যখন প্রাচুর্যে মোড়া সেই দোতলা প্রাসাদোপম বাড়ির চৌকাঠ পেরোলো, মনে হচ্ছিল সে বিশাল জমিদার গিন্নি। বিশাল অন্দরমহল, চারপাশে দামি ঝাড়বাতি, মার্বেল মোড়া মেঝে, আধুনিক আসবাব আর নিঃশব্দে চলা ঘড়ির কাঁটা। এই ছিল অনামিকার নতুন গৃহ। এটি শুধু একটি বাড়ি নয়, বরং এটি সাম্রাজ্য। গৃহকর্তা রাশেদ আহমেদের পরিবার শহরের অন্যতম প্রভাবশালী পরিবার। পুরানো ঢাকার ঐতিহ্য টিকিয়ে রেখেছে তাদের একান্নবর্তী ঐক্য। বাড়ির ছোট পুত্রবধূ হয়ে এলো অনামিকা, যে এখনো পুরোপুরি বোঝেনি সে কি হারিয়েছে আর কি পেয়েছে। বাড়ির প্রতিটি মানুষ ভদ্র, শিক্ষিত, রুচি সম্পন্ন। শাশুড়ি একজন প্রাক্তন অধ্যাপিকা, শ্বশুর অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা, দেবর ননদরা কেউ কর্পোরেট অফিসে, কেউ গবেষণায়, কেউ বিদেশে। এত মানুষের ভিড়েও অনামিকা নিজেকে অনুভব করছে বড্ড এক। চারপাশে হাসি মুখের অভিনন্দন, মিষ্টি ট্রে, সোনালি জড়িখচিত শাড়ির ভিড়। কেউ একজন বলল, বউটা দেখতে খুবই মিষ্টি, শান্তশিষ্ট। শান্ত, হ্যাঁ। একসময়ের অস্থির ছটপটে অনামিকাই আজ একদম শান্ত। এই ছোট্ট একটা হৃদয়, দেখা যায় না, ধরাও যায় না, অথচ পুরো মানুষটাকেই বদলে দেয়। কি অদ্ভুত, তাই না? একদিকে ভাঙ্গন, আর অন্যদিকে সেই ভাঙ্গনের মধ্যেই শান্তির আস্তানা। ঘড়ির কাঁটা যেন অলক্ষ্যে এগোচ্ছে, কিন্তু অনামিকার কাছে সময় থমকে গেছে। এই মুহূর্তে যে ঘরটিতে সে বসে আছে, সেটি তার নতুন জীবনের সূচনা লগ্ন বাসর ঘর। আলো আঁধারির মধ্যে, ঘরের দেওয়ালে, পর্দায়, বিছানার গদিতে সবখানে যেন একরাশ অজানা শিহরণ লুকিয়ে আছে। ফুলের গন্ধ তীব্র হয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু তাতে অনামিকার হৃদয়ে কোনো মাদকতা জাগছে না। তার পুরো অস্তিত্বে মিশে আছে হতাশা, দীর্ঘশ্বাস। তার কপালের ঘোমটা পড়ে আছে ঠিকঠাক, মুখ নিচু করে বসে আছে সে, যেন কোনো অনুশোচনা রজনীতে মগ্ন কোনো ব্রতিনী। বাইরের চেঁচামেচি, হেসে খেলে ঘোরাফেরা সবে এখন তার কাছে অস্বস্তিকর। এই জীবন অনামিকা কল্পনাও করেনি। যে পুরুষের মুখ এখনো স্পষ্ট করে দেখেনি, সেই আজ তার বর। না, অনামিকা বাধা দেবে না। বৈধ স্পর্শের সামনে সে প্রতিবাদ করবে না। কিন্তু এই মন, এই হৃদয় কি কখনো এত সহজে তথাকথিত স্বামীরূপী মানুষটিকে আপন করে নিতে পারবে? হঠাৎ দরজায় হালকা কড়া নাড়ার শব্দ পেয়ে অনামিকা চমকে ওঠে, ভীত হয় সামান্য। নিজের শাড়ির আঁচলটুকু সামলে নেয় আরো একবার, যান্ত্রিক ভঙ্গিতে। দরজা খুলে প্রবেশ করে সেই মানুষটি, যে আছে হতে তার বৈধ পুরুষ, তার স্বামী। সালাম দিয়ে লোকটি একমুখ শান্ত সংযত চেহারা নিয়ে ধীরে ধীরে পা ফেলে ঘরে ঢোকে। পরনে পাঞ্জাবি পায়জামা, চোখে মুখে রুচি, অথচ এক প্রকার অস্বস্তির ছায়া। সে অনামিকার কিছুটা দূরে বসে, কথা বলার পূর্বে যেন তার গলায় কাঁটা আটকে আছে।
অচেনা অস্বস্তিতে কিছু সময় দুজনেই নীরব থাকে। তারপর সে নিজে থেকে নরম সম্মান ভরা কণ্ঠে বলে, আপনাকে ধন্যবাদ এতটা নিষ্ঠুর বিশ্বাসে এই বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। সমস্ত কাজ শেষ করে আসতে আমার খুব সময় লেগে গেল। বাড়িতে এত গেস্ট অনেকক্ষণ জেগে অপেক্ষা করেছেন, এজন্য আমি আপনার কাছে প্রতি কৃতজ্ঞ। অনামিকা মুখ তোলে না, শুধু নিঃশব্দে শোনে। চোখে তার কোনো অশ্রু নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে আস্তে আস্তে গড়ে তুলছে এক প্রাচীন মন্দির, যেখানে না আছে শব্দ, না আছে আলো, আছে কেবল প্রার্থনার মতো নীরবতা। পুরুষটি আবার বলে, আমি আজ আপনাকে কোনো অস্বস্তিতে ফেলতে চাই না, আপনাকে সময় দিতে চাই, পরস্পরকে জানার সময়, বোঝবার সময়। আমি চাই আপনি এই বাড়িটাকে, এই পরিবারকে আপনার মতো করে অনুভব করুন, নিজের মতো করে ভালোবাসুন। আপনার কোনো দাবি থাকবে না, কোনো চাপও নয়। অনামিকার মনে হয় কেউ যেন হালকা করে তার মাথায় হাত রাখলো। সে টের পেল স্নেহময় কোনো অস্তিত্ব। দীর্ঘদিন পর বুকের ভেতরে যেন সামান্য কিছু নরম আলো পড়ে অন্ধকার কিছুটা কমেছে। সে মাথা তোলে না, তার দৃষ্টিভঙ্গিতে সামান্য পরিবর্তন আসে, একটুখানি মানবিকতা, একটুখানি শান্তি। এই প্রথমবার সে ভাবে, ভালোবাসা না হোক, সম্মান দিয়ে কি নতুন একটা সম্পর্ক গড়া যায় না? যদি সে কখনো আমার পাশে দাঁড়ায় বন্ধুর মতো, সঙ্গীর মতো, তবে হয়তো আমি আবার বিশ্বাস করতে শিখব। ঘরের বাতাস তখন ভারী থেকে হালকা হয়। অনামিকা জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু অন্তত আজকের এই মুহূর্তটিতে তার অচেনা স্বামীর কথায় সে কৃতজ্ঞতা অনুভব করে এবং মনে মনে বলে, ধন্য তুমি, অচেনা পুরুষ। ভালোবাসা চেয়ে বসে থাকোনি, বরং ভালোবাসার পথটুকু খুলে দিলে। হয়তো এই শুরু নয়, তবে একটা সম্ভাবনার আভাস বটে। ভোরের প্রথম আলো জানালার পর্দা গলে ঘরে ঢুকে পড়েছে। অনামিকা চোখ মেলে দেখে এই নতুন ঘর, নতুন বিছানা, নতুন ঠিকানা। মনে পড়ে যায় গত রাতের কথা, সেই অজানা পুরুষটির নম্র গলা, সম্মান ভরা চোখ এবং তার বলা কথা। হৃদয়ের সেই চেপে রাখা ভারটা একটু হালকা মনে হচ্ছে। এমন শান্ত, এমন সংযত কেউ তার জীবনে এসেছে, যে দাবি করে না, জোর করে না, কেবল পাশে দাঁড়ানোর প্রস্তাব দেয়। এমন মানুষ কি সত্যিই থাকতে পারে? ঘর থেকে বের হয়ে বিশাল বাড়ির বারান্দা দিয়ে হাঁটে অনামিকা। তার ঘরটা দোতলায়, তার ঘর, সত্যিই তার। এতদিন অন্য কারো একছত্র আধিপত্যে হুট করে এক পরবাসিনী উড়ে এসে জুড়ে বসলো। ঘরটা এখন দুজনার। সে তো এই বাড়ির বউ হতে চায়নি, না চাইতেও আজ এই বাড়ির ছোট ছেলের বউ অনামিকা। ছোট ছেলের নামটা যেন কি? মনে পড়ছে না। কি আশ্চর্য, নিজের বরের নাম জানে না! এমন আশ্চর্যজনক ঘটনা বুঝি দুনিয়াতে ঘটে? ভাবনার এই পর্যায়ে একজন অল্প বয়সী তরুণী, সম্ভবত ননদ, এগিয়ে এসে মিশুক গলায় বলল, বৌমণি, তুমি কখন উঠেছ? চা খাবে? অনামিকা হালকা মাথা নাড়ে। হঠাৎ করে নিজেকে পরিবারের অংশ মনে হয়। না, এখনো সে স্বাভাবিক নয়, হাসিও তার ঠোঁট ছোঁয়নি, কিন্তু মনে হচ্ছে এই নতুন জীবনের শুরুতে যদি কেউ তাকে একটু ধৈর্য, একটু শোনাও, সহানুভূতি আর সময় দেয়, তবে সে হয়তো আবার হৃদয়ে খুলে হাসতে পারবে। চশমাটা আরেকবার ঠিক করে নিয়ে অনামিকা বলে, কিচেনটা কোন দিকে? আমি চা করে নিয়ে আসি। মেয়েটি সম্মতিসূচক জবাবে রসিকতা করে বলে, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নতুন ভাবির হাতে চা, দেখি সুন্দরী ভাবি রান্নার কাজে কতটা দক্ষ। অবশ্য রান্নায় দক্ষ না হলেও সামান্য চা আমিও করতে জানি। অনামিকা জোরপূর্বক একটু হাসে। সে কিছু বলার পূর্বেই মেয়েটি আবার বলে, আচ্ছা বৌমণি, কালকে তোমাদের ফার্স্ট নাইট কেমন ছিল বলো না? ভাইয়া তোমাকে কি গিফট দিয়েছে? বলো বলো। অজ্ঞাত সম্পর্কের এই মেয়েটির প্রতি অনামিকা বাজে ধারণা হয়। মেয়েটি বড্ড বেশি পিছুরে পোকা। বাচালো বটে। আচ্ছা, এই বাচাল মেয়েটি অনামিকার কি হয়? নামটা বা কি? অনামিকা কৌতূহলী হয়ে জানতে চায়, তুমি আসলে কে? নাম কি তোমার? মেয়েটি অবাকের চরমে পৌঁছায়। মুখটাকে আশ্চর্য রকম করে বলে, তুমি আমাকে এখনো চেনোই না? হায় কপাল! আরে আমি তো তোমার একমাত্র রায়বাঘিনী ননদিনী। আমার নাম ওয়াজিফা, ছোট নাম হিয়া। ও আচ্ছা, ছোট করে উত্তর দেয় অনামিকা। ও আজিহা আবার বলে, বললে না তো ভাইয়া তোমাকে কি উপহার দিয়েছে?" "উপহার?" "বাবা, এমন করছো যেন শব্দটা প্রথম শুনলে। বাসরাতে স্বামী বউকে কিছু উপহার দেয়, সে কথা জানো না?" জানি।" "তাহলে বলো কি দিয়েছে?" অনামিকা ক্ষণকাল চুপ থেকে বলে, "সম্মান।" ও ওয়াজিহা চোখ বড় বড় করে তাকায়, মুখটা বাংলার প্যাঁচের মতো করে বলে, "সম্মান?
এটা কি কোনো উপহার হলো নাকি? যদি বলি এটাই সবচেয়ে বড় উপহার। সম্মান একটি শব্দ, অথচ তার মধ্যে লুকিয়ে আছে নারীর জীবনের পরম আকাঙ্ক্ষা, তার নিঃশব্দ প্রার্থনা। জীবনে একজন স্ত্রী যা চায়, তা কি অঢেল ধন, বিলাসের রঙিন সংসার? না, তাও নয়। সে চায় একটি জিনিস, সম্মান। সম্মান ছাড়া ভালোবাসা হয়তো চমৎকার একটা মোহ, কিন্তু তা স্থায়ী নয়। কিন্তু যেখানে সম্মান আছে, সেখানে ভালোবাসা জন্ম নিতেই বাধ্য। এত শত বিস্তৃতি বিবৃতিতে বলা কথাগুলো বোধহয় মনোভূত হলো না ওয়াজিহার। ফলস্বরূপ মুখে একটু বিরক্তির ছাপ পড়ে। তার আশা ছিল ভাবি দামি গয়না বা উপহারের গল্প বলবে। সে এত প্রাবন্ধিক কথা পছন্দ করে না। সে জানতে চেয়েছিল ভাইয়া ভাবিকে কত দামি উপহার দিয়েছে। ভাবি তাকে কত সব ভারী ভারী কথা বলল। অবশ্য ঠিকই আছে। গম্ভীরতর ভাইয়ের সাথে এমন ভাবেই ঠিক আছে। যেমন বর, তার তেমন বউ। ওয়াজিহাকে চুপ থাকতে দেখে অনামিকা মুচকে হাসে। ওয়াজিহার মনোভাব, মুখের অভিব্যক্তি দেখেই সে আন্দাজ করতে পেরেছে। প্রসঙ্গ পাল্টাতে সে বলে, তুমি না আমাকে কিচেনে নিয়ে যাচ্ছিলে? ও হ্যাঁ, চলো চলো। নিচের তলার বাঁদিকেই কিচেন। শোনো, আমি কিন্তু চিনি বেশি দিয়ে চা খাই। সবার চায়ে চিনি থাকে 2 চামচ, আমার চায়ে 4, বুঝে? অনামিকা মাথা নাড়ে। ওয়াজিহা অবাক হয় তার 4 চামচ চিনি দিয়ে চা খাওয়ার কথা শুনে। যেখানে সমস্ত ভদ্রমহল অবাক হয়, সেখানে তার প্রাণাধিক প্রিয় ভাইয়ের একমাত্র বউ অবাক হলো না। আচ্ছা, ননদিনীকে কি পছন্দ হয়নি ভাবির? মনের চিন্তাকে প্রশ্ন হিসেবে ছুড়ে দেয় ওয়াজিহা। আচ্ছা ভাবি, তোমার আমাকে কেমন লাগে? অনামিকা জোরপূর্বক হেসে বলে, তুমি মিষ্টি মেয়ে। পছন্দ হয়েছে তো? থতমত খায় অনামিকা। সম্মতিসূচক মাথা নাড়ে। ওয়াজিয়া আবার বলে, শোনো ভাইয়ের বউ, ননদিনীকে পছন্দ না করে শ্বশুরঘরে টেকা যায় না। ভাইয়ের সাথে সাথে আমাকে তাই সমান তালে ভালোবাসতে হবে। ও হ্যাঁ, আমার ভাইয়াকে তোমার পছন্দ হয়েছে তো? অনামিকা এবার কি জবাব দেবে? লোকটার মুখশ্রী তো সে ঠিকঠাক দেখেনি। সকালে বিয়ে সাজগোজের সাথে চশমাটা বেমানান, এই জন্য তাকে চশমা পরতে দেওয়া হয়নি। বাসর ঘরেও তো পড়েনি। সকালে যখন চশমা পরে বাইরে বেরিয়ে এলো, তখন তো স্বামী নামক পুরুষটি সোফার অপর পাশে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে। তাহলে না দেখা মানুষটিকে নিয়ে পছন্দ অপছন্দের বর্ণনা কিভাবে দেবে সে? চুপচাপ অনামিকার দিকে তাকিয়ে ওয়াজিয়া বলে, চুপ করে আছো যে, বলো না। ও হো, বুঝেছি, লজ্জা পেয়েছো। অনামিকা চুপচাপ এগিয়ে চলে। তবে একবার পেছনে তাকালে দেখতে পেত তাদের সমস্ত কথোপকথনের তৃতীয় একজন শ্রোতা আছে। শ্রোতার কি নববধূ সম্পর্কে খারাপ ধারণা জন্মেছে? কে জানে। সে হাসে। হাসিটি বিনয়ী, অভ্যস্ত নয়, কিন্তু আন্তরিক। নববধূকে রান্নাঘরে দেখে রোশনারা বেগম কিঞ্চিত অসন্তোষ প্রকাশ করলেন। ছোট ছেলের বউ প্রথম দিনেই রান্নাঘরে প্রবেশ করেছে, এই কথা লোকে জানলে কি বলবে? বউকে যত্ন করেন না তিনি। বাড়ি ভর্তি মেহমানদের তো ওনার সম্পর্কে খারাপ ধারণা জন্মাবে। উনি তো অমন শাশুড়ি নয়। অনামিকার 2 হাতে 2 কাপ চা ধরিয়ে দিয়ে উনি বললেন, যাও, ঘরে গিয়ে দুজন একসাথে বসে চা খাও। চায়ের সাথে আড্ডা দিতে আমার ছেলেটা বড্ড ভালোবাসে। অনামিকা মাথা নেড়ে বুকে এক রাশ ধুপকানি নিয়ে ঘরে এলো। তবে ঘরের চারপাশে চোখ বুলিয়ে কোথাও তার অজ্ঞাতনামা বরটিকে দেখতে পেল না। ওয়াশরুমের ভেতরেতে পানির শব্দ আসছে। শ্যাম্পুর ঘ্রাণে ছড়িয়েছে চারপাশে। টি টেবিলের ওপর কাপ দুটো রেখে খাটে পা ঝুলিয়ে বসে অনামিকা। ঘর ভরে আছে বাহারি রঙের ফুলের গন্ধ। এমন ফুলে সাজানো বাসর ঘরে তো তার অন্যজনের সাথে থাকার কথা ছিল। আচ্ছা, রবিনের সাথে বিয়ে হলেও কি আজকে তার এমন নিরানন্দ বাসর হতো? নাকি ভালোবাসাময় এক রাত্রি যাপন হতো তাদের? প্রেমময় সুগন্ধে ভরপুর থাকতো পুরো ঘর। নবদম্পতির ঘরে একটা প্রেম প্রেম আওয়াজ থাকে। কোথায়? এখানে তো এমন কিছু নেই। অর্ধমৃত ফুলের এমন গন্ধ তো তার মন ভালো করছে না। ইস, কি অসহ্য! নিজের এমন ভাবনায় হঠাৎই খুব লজ্জা পায় অনামিকা। এসব কি ভাবছে সে? একজনের ঘরণী হয়ে অন্য পুরুষকে নিয়ে এমন জঘন্য রকম চিন্তা তার মাথায় এলো কিভাবে? ছি! হৃদয়ের অতলে যেন এক তরঙ্গ উঠে এসে ভিজিয়ে দিল সমস্ত সত্তাকে। স্বামীর ঘরে বসে পরপুরুষকে নিয়ে এমন ভাবনা, এ যেন মহাপাপ। নিজেকে নিজেই ধিক্কার দেয় সে। কি করে পারলো এমন চিন্তা করতে? কিন্তু তবু মন তো মানুষের কেবল নিজের আয়ত্তে থাকে না। সে যে উদার সমুদ্র, কখন কোন ঢেউ আসে, কোন বেদনায় জাগরণ হয়, তা কে বলতে পারে? ওয়াশরুমে তখনও পানি টুপটাপ শব্দ। সে বুঝল অজ্ঞাত সেই স্বামীটি এখনো স্নান করে। এতক্ষণে চায়ের কাপে ধোয়াটুকু হিম হয়ে আসছে। সে কি একাই চা খাবে?
নাকি তার অপেক্ষা করা উচিত? দরজা খোলার শব্দে ধ্যানভঙ্গ হয় অনামিকার। চোখের চশমা গলে নিয়ে এবার বৈধ পুরুষটির দিকে অপলক দৃষ্টিতে তাকায় অনামিকা। তার অবয়বটি যেন সৃষ্টিকর্তা নিখুঁত হাতে গড়েছেন। উচ্চতা মাঝারি নয়, আবার অতিরিক্ত নয়, যেন দেখে মনে হয় এই উচ্চতাই পুরুষের পক্ষে যথার্থ। তার সুঠাম মেদহীন দেহ যেন বাল্যকাল থেকেই সংযম আর নিয়মের ছাপে নির্মিত। চেহারা প্রতিটি রেখা তীক্ষ্ণ নয়, কিন্তু স্পষ্ট। কপালটা প্রশস্ত, ভ্রু দুটো ঘন, চোখ জোড়া শান্ত অথচ গভীর। নাকটা টান, ঠোঁট দুটো ঠিক ততটুকুই মোটা, যতটুকু হলে কথার নিচে আত্মমর্যাদা গোপন থাকে। নিঃসন্দেহে তিনি সুদর্শন পুরুষ। অনামিকা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন চোখের পলক ফেলতেও ভুলে গেছে। চোখ বেয়ে তাকায় তার স্বামীর বুকের দিকে, কাঁধের দিকে, গলার নিচের ফোঁটা ফোঁটা পানির রেখায়। তার চুল বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা যেন অনামিকার নিঃশ্বাস আটকে দেয়। অনামিকার মুখ পানে তাকিয়ে হতভম্ব হয় সুদর্শন পুরুষটি। অল্প বিস্তর লজ্জা পায় সে। শুধুমাত্র একটা টাওয়াল পরিহিত আছে। সামান্য কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, আই এম সরি, আমি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি ফিরে আসবেন। অনামিকা কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেয়। তার গালজোড়া লাল হয়ে উঠেছে। সে চুপচাপ চোখ নিচু করে বসে থাকে। সাময়িক এক বিব্রত নীরবতা নেমে এসেছে ঘরে। সুপুরুষটি আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে ওয়াশরুমে গিয়ে পড়ে আসে। টেবিলে চায়ের কাপ দেখে হাতে তুলে নেয়। ইশারায় অনামিকাকেও নিতে বলে। ততক্ষণে চা ঠান্ডা শরবত হয়ে গেছে। সোফায় বসে ঠান্ডা চায়ে চুমুক দিয়ে বলে, আপনার পড়াশোনাটা কিন্তু করা উচিত। আপনি বললে এখানে ভার্সিটিতে বদলির ব্যবস্থা করতে পারি। যদিও বিষয়টি কঠিন, তবুও। বলতে বলতেই থেমে গিয়ে আবার বলে, চা তো ঠান্ডা হয়ে গেছে, আমি কি আরেক কাপ করে আনবো? প্রয়োজন নেই। যা বলছিলাম সেটা নিয়ে কি ভেবেছেন বলুন। কি বলবে অনামিকা? এই মাঝপথে ভার্সিটি ছেড়ে দেবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীব রসায়ন বিষয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত সে। পড়াশোনাটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অস্থিরতার কারণে সেশন জট না থাকলে এতদিনে স্নাতক শেষ হয়ে যেত। অনামিকা মুখ তুলে চেয়ে থাকে খানিকক্ষণ। চোখে দ্বিধা, মনে দোলাচল, কেমন যেন মনের ভিতর এক সূক্ষ্ম লজ্জা ও অপরাধ বোধের রেশ জেগে থাকে। যেন অচেনা এই শহরে, অচেনা ছাদের নিচে থাকা তার এক এক প্রকার অন্যায়। পড়াশোনার অজুহাতে যদি এই শহরে বাইরে থাকা যায়, যদি একটু সময় পাওয়া যায়, অন্তত এই বিয়েটাকে মন থেকে মেনে সংসার করার জন্য, এই হঠাৎ করে সংসারকে মনের ভেতর একটু একটু করে জায়গা করে দেওয়ার জন্য। সে ধীরে ধীরে বলে, আসলে পড়াশোনাটা আমি ফেলে রাখতে চাই না। রাজশাহীতে আমি যে বিষয়টি পড়ি সেটি এখানে পেতে নতুন করে ভর্তি পরীক্ষা দিতে হবে। তাছাড়া অনেক জটিলতা আছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম, কোর্স স্ট্রাকচার এবং ক্রেডিট পলিসি আলাদা। আমি রাজশাহীতেই স্নাতক শেষ করতে চাই। পুরুষটি চুপ করে গভীর মনোযোগ দিয়ে শোনে। তার চোখে অনুকম্পার আলো, কণ্ঠে অনুচ্চ সহানুভূতির সুর। আপনি যেখানে পড়তে চান পড়তে পারেন। আমি তো বললাম সুবিধার জন্যে। তবে এটুকু মনে রাখবেন, আপনি এখন এ বাড়ির বউ। শ্বশুরবাড়ির প্রতিও কিছু দায়িত্ব আছে, এসে যায়। একটু থেমে আবার বলেন, দায়িত্ব মানে চাপ নয় অনামিকা। এটা শুধু সম্পর্কের একটা মৃদু বাঁধন, যেখানে কেউ কারো স্বাধীনতাকে গ্রাস করে না। অনামিকা মাথা নিচু করে বসে থাকে। তার মনের মধ্যে তখন অজস্র প্রশ্ন, অগণন দ্বিধা। হৃদয়ে কেবল এক নিঃশব্দ হাহাকার, এক দুর্বোধ্য টান, যা সে নিজেও বুঝে উঠতে পারে না। স্বামীরূপী পুরুষটি আবার বলে, আপনি বোধহয় খুব চুপচাপ থাকেন সবসময়, কথাবার্তা খুব একটা বলেন না, আই থিঙ্ক পছন্দও করেন না। অনামিকা অপ্রস্তুত হয়। মনে মনে ভাবে, লোকটা কি চাইছে ওনার সাথে এক্ষুনি আমি প্রেমালাপ করি? আশ্চর্য লোক তো। কাল রাতেই তো বলল আমাকে সময় দেবে মানিয়ে গুছিয়ে নেবার। তাহলে এখন এত তাড়াহুড়ো করছে কেন? আসলে পুরুষ জাতটাই এমন, তারা কথা দিয়ে কথা রাখতে জানে না। অনামিকা বিরক্ত হয়, তো মুখে শুধু বলে, আসলে ব্যাপারটা তেমন নয়। নতুন জায়গা, নতুন সম্পর্ক, হঠাৎ করে খাপ খাওয়াতে একটু অস্বস্তি লাগছে, এজন্য কম কথা বলছি। ওহো, তাহলে আপনি অন্য সময় কথাবার্তা নর্মাল মানুষের মতোই বলেন। প্রয়োজনীয় কথা বলি, এমনটা নয় আমি বাঁচা। একটা কথা বলি অনামিকা। আবদারের সুরে প্রশ্ন। অনামিকা একটু চমকে ওঠে। কিছু একটা গভীর, অচেনা অথচ মায়াবী স্বর কথার ভেতরে। সে নরম স্বরে বলে, বলুন। আপনার চোখে একটা অদ্ভুত নীরবতা আছে, যেমনটা নদীর গভীরে থাকে, চুপচাপ অথচ প্রবল। আমি জানি না আপনি আমাকে বিশ্বাস করেন কিনা, তবে আমি চাই আপনি অন্তত নিজেকে বিশ্বাস করুন। এই সম্পর্কের শুরুটা হয়তো হঠাৎ,
কিন্তু তার মানে এই নয় যে শেষটা ভীতিকর হবে, হতে হবে। অনামিকার গাল বেয়ে নেমে আসে নিঃশব্দ এক লজ্জার ছায়া। সে চুপ করে থাকে। লোকটা কথাটা বলেই বের হয়ে যায় ঘর থেকে। অনামিকা তখনও লজ্জাবনত মস্তকে বসে থাকে বিছানায়। কমিউনিটি সেন্টারের হলঘরটা আলোকমালায় ঝলমল করছে। দেওয়াল জুড়ে রঙিন লাইট, গোলাপি সোনালি কাপড়ে ঢাকা টেবিল চেয়ার, মাঝখানে বর কনের বসার জন্য সাজানো স্টেজ। সবার চোখে মুখে উৎসবের উচ্ছ্বাস। অতিথির ভিড়ে পুরো জায়গাটা সরগরম। অনামিকার কি মন খারাপ? আচ্ছা, মন হুটহাট এমন খারাপ হয় কেন? মনটা না খুব অবুঝ। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে মন খারাপ লুকিয়ে রেখে হাসা। এমন দুঃসহ যন্ত্রণার আর কিছুই বুঝি নেই। অনামিকা স্টেজে বসে আছে, হালকা মেরুন লেহেঙ্গা পরে, মাথায় নেটের ওড়না, মুখে হালকা সাজ, চোখে যেন একটা গাঢ় বিষণ্ণতা। এত মানুষের মাঝে থেকেও সে নিঃসঙ্গ। এই বিষণ্ণতা মিশ্রিত চোখের ভাষা কি সবাই পড়তে পারে? পড়তে পারে না। পারলে তো তার জীবনটা এমন হতো না। অনামিকা ভুগছে এক মনস্তাত্ত্বিক জটিলতায়। একবার তার এই সংসার স্বামী সবাইকে আপন মনে হয়, পরক্ষণে আবার মনে হয় আমি তো এমন জীবন চাইনি। আমি তো চাইনি ওয়াসিম শাহিদ নামক কারো বউ হতে। হ্যাঁ, তার বরের নাম ওয়াসিম। কমিউনিটি সেন্টারের মূল গেটের ওপর ঝুলছে একটা বড় ব্যানার, রিসেপশন অফ অনামিকা অ্যান্ড ওয়াসিম শাহিদ। সেই ব্যানারে আসার সময় স্বামীর নাম দেখেছে অনামিকা। তখন থেকে অন্তরে ঝড় উঠেছে। তার স্বামীর নাম হবার কথা ছিল রবিন শেখ। এক দৃষ্টিতে তাকিয়ে সে লেখাটা দেখল দীর্ঘক্ষণ। দৃষ্টিটা স্থির। এ যেন অন্তর্জগতের কোনো গহীন চোরাবালিতে ধ্বংস হয়ে যাওয়া এক স্মৃতির দীর্ঘশ্বাস। তার চোখের কোণে জলের ছায়া জমে। তবে সে দ্রুতই নিজেকে সামলে নেয়। মানুষ দেখে ফেললে জিজ্ঞেস করবে, কেন কাঁদছ অনামিকা? কি দুঃখ তোমার এমন দিনে? সে জানে এ প্রশ্নের কোনো উত্তর নেই। বাল্যকালের প্রেম এত সহজে কি আদৌ ভুলে যাওয়া সম্ভব? অনামিকা ভাবে মানুষ বড় বিচিত্র। যে সম্পর্ক ভেঙেছে, ছিন্ন করেছে, তবু কেন মন তার কাছে বারবার ফিরে যেতে চায়? যেন আজকের ওয়াসিম, যে সৌজন্যে শালীনতায় মৃদু ভাসিকতায় পরিপূর্ণ, তাকে ছুঁয়েও ছুঁতে পারে না। নিজের প্রশ্নের উত্তর দিতে নিজেই ব্যর্থ হয় সে। কান্নারে তার গলা পাকিয়ে আসছে। বিয়ের সময় তো এত কষ্ট হয়নি, এখন কেন হচ্ছে? উফ, এই অসহ্য যন্ত্রণায় কি ভদ্রতার মুখোশ পরে থাকা যায়? যায় না। অনামিকাও পারল না। জমানো সব কান্নারা হুড়মুড়িয়ে বেরিয়ে এলো বাবা মায়ের আগমনে। গেটের দিক থেকে এগিয়ে আসা মায়ের মুখে হাসি আভা, বাবার চোখে গর্বের ঝিলিক, ভাইয়ের হাসিতে কিশোর চিত্তের ছাপ। মঞ্চে বসে থাকা মেয়ের মুখ পানে তাকিয়ে রুবিনা তাহমিদ প্রশ্ন ছুড়েন, কেমন আছিস অনু? প্রশ্নটা যেন ছিল ঠিক অনামিকার হৃদয়ের ক্ষতের উপরে চাপা এক হাত, যেখান থেকে রক্ত থেমে থাকলেও ব্যথা থেমে থাকে না। এক মুহূর্তে অনামিকার মুখটা বিকৃত হয়ে আসে। চোখের জল আর বাদ মানে না। কাঁপতে কাঁপতে সে বলে, ভালো। মেয়ের কান্নারত মুখটা দেখে মায়ের অন্তর কাঁপে। কি হয়েছে মা? চোখগুলো এমন লাল কেন? শরীর খারাপ নাকি? অনামিকা মাথা নাড়ে। রায়হান সাহেব পুরো দৃশ্য দেখেন। তিনি জানেন মেয়ের শরীর নয়, মন খারাপ। ও কিছু না, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, সময় লাগবে হয়তো। যেমন সোনার টুকরো জামাই পেয়েছে, ওনার মেয়ে কষ্টে থাকতেই পারে না। ওয়াসিমের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে অনামিকার ভাই শোয়েবের। সেই দৃশ্যটা চোখে পড়ে রায়হান সাহেবের। আগে মেয়ের জামাইয়ের সাথে দেখা করেন তিনি। সৌজন্যমূলক কথাবার্তা শেষে মেয়ের কাছে আসেন, মাথায় হাত বুলিয়ে বলেন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না মা। আমি তোমাকে বলছি, ওয়াসিমের মতো ছেলে হয় না। তুমি খুব সুখী হবে। অনামিকা হতাশায় হাসে। সুখ, সে তো দুর্লভ পাখি। তা কি সত্যি সবার কপালে জোটে? আমরা যাদের হাসতে দেখি, সুখে মনে করি, তারা কি আদৌ সত্যিকার অর্থে সুখী? হুম, না। প্রত্যেক মানুষই বয়ে বেড়ায় একান্ত নিজস্ব কিছু দুঃখ, যা চাইলেও প্রকাশ করা যায় না। যে বেদনাকে তার হাসির মুখে সে ঢেকে রাখে, সে ব্যথার আভাস বাইরের চোখে পড়ে না। বাইরে আমরা যে আনন্দ দেখি তা হয়তো নিছকই সাজানো, হৃদয়ের অলিন্দে গুমড়ে ওঠা নিঃশব্দ কান্না, যার ভাষা কেবল ভুক্তভোগীরাই বোঝে। এই পৃথিবীতে প্রকাশ্য শুধু সেজে ওঠা সুখ, আর গোপন থাকে প্রতিটি হৃদয়ের গহীন ক্লান্তি। ভাবতে ভাবতে অনামিকার চোখ যায় ওয়াসিমের দিকে। ওয়াসিম তখন বন্ধুদের সঙ্গে কথা বলছে। তার হাসি স্বতঃস্ফূর্ত। অনামিকাকে বিয়ে করে সে বোধহয় খুশি। কথার মাঝে মাঝে সে অনামিকার দিকে তাকায়, যেন নিশ্চিত হতে চায় এই মেয়েটিকে নিয়ে সে ভবিষ্যৎ ভাবতে পারবে তো। তার চোখে যে মায়া, সেটা শুধু প্রেম নয়, তাকে বোঝার চেষ্টা, তাকে সময় দেওয়ার এক গম্ভীর প্রতিশ্রুতি। অনামিকা ওয়াসিমের গতিবিধি লক্ষ্য করে।
গেটের ভেতরে সদ্য প্রবেশ করা পুরুষটিকে দেখে মাথায় বাজ পড়ে অনামিকার। ওয়াসিম যার সাথে কুশলাদি বিনিময় করছে তাকে চিনতে একটু কষ্ট হয় না অনামিকার। সে তো অন্য কেউ নয়, রবিন। রবিন, 6 মাস আগের সেই অপূর্ণ সমাপ্তি আজ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, একেবারে স্বামী ওয়াসিমের পাশে। এই 6 মাসে কি বুঝেছে সে? মনুষ্য হৃদয় কি নিদারুণ রহস্যময় এক বস্তু, যে প্রেম ছিল একদিন তার রক্তে মিশে, সেই ছায়া কি মুছে ফেলা যায়? শুনতে থাকুন আগামী পর্বে নতুন মোড়। শুনতে ভুলবেন না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই গল্পটি। পাশে থাকুন।